জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। During this pandemic, I feel proud to be a research person of any online video class. Please maintain health issues. আমি ডক্টর রুহুল কুদ্দুস, BSc অনার্স থার্ড ইয়ারের ফিজিক্স 232701 কোর্সটি ফোর্থ লেকচার দিব। আজকে এই লেকচারের টপিক রাদারফোর্ড নিউক্লিয়াস। রাদারফোর্ড নিউক্লিয়াস হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার ইনভেনশনের একটা স্টেজে সায়েন্টিস্ট রাদারফোর্ড তিনি একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করেন, সেখান থেকে যে মডেলটা ডেভেলপ করেন সেটাকে বলা হয়েছে রাদারফোর্ড নিউক্লিয়াস। তো এটা জানতে গেলে আমাদের একটু পিছনে যেতে হবে। এর আগে অ্যাটম কিভাবে ইনভেনশন হয়েছিল, অর্থাৎ হিস্ট্রি অফ ইনভেনশন অফ অ্যাটমিক মডেল। প্রাচীন যুগে গ্রিক এবং ইন্ডিয়ান ফিলোসফাররা অ্যাটমকে একটা ইনডিভাইজেবল স্মলেস্ট ইউনিট অফ ম্যাটার হিসেবে কনসিডার করেছিলেন, অর্থাৎ অ্যাটম হচ্ছে একটা স্মলেস্ট ম্যাটার যাকে আর ফার্দার স্প্লিট করা যায় না, অর্থাৎ এটা একটা সলিড স্মল অবজেক্ট। কিন্তু পরবর্তীতে জন জোসেফ থমসন বলছেন যে না, অ্যাটম ইনডিভাইজেবল বা অবিভাজ্য কোনো পদার্থ না, এটার মধ্যেও ইন্টারনাল স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচার বা যার যে এলিমেন্টগুলোর কারণে এই অ্যাটমের ফিজিক্যাল প্রপার্টি এবং কেমিক্যাল প্রপার্টিগুলো ডিপেন্ড করে। পরবর্তীতে থমসন অ্যাটমিক একটা মডেল এক্সপ্লেইন করেন, যেটাকে বলা হয় থমসনস পাম পুডিং মডেল অফ অ্যাটম। তিনি বলেন অ্যাটম একটা পজিটিভলি চার্জড ইউনিফর্ম ছোট নিউক্লিয়াস, যার সারাউন্ডিং এ যার মধ্যে ইলেকট্রনগুলো আছে এমবেডেড অবস্থায়, অর্থাৎ অ্যাটম এর দুইটা পার্ট, একটা হচ্ছে পজিটিভ চার্জ আর একটা আছে নেগেটিভ চার্জ ইলেকট্রন। এই নেগেটিভ চার্জ ইলেকট্রনগুলা একটা পুডিং এর মধ্যে যেমন বাদাম থাকে কিংবা কেকের মধ্যে যেমন কিশমিশ থাকে, ওইভাবে ইলেকট্রনগুলা র্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড আছে। এবং তিনি আরো বলেন যে এই ইলেকট্রনগুলা তাদের ইকুইলিব্রিয়াম পজিশনে যখন ভাইব্রেট করে তখন সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে। এই থিওরিগুলা 100% কারেক্ট না, এগুলা অ্যাটমিক ইনভেনশনের বেসিক বেস, অর্থাৎ এর উপরে নির্ভর করে পরবর্তীতে অ্যাটমিক মডেলগুলা ডেভেলপ করে এবং ফাইনালি কারেক্ট মডেল আসে। তো এই মডেলের মধ্যে কিছুটা প্রবলেম ছিল, যেগুলা পরবর্তী সায়েন্টিস্টরা স্টাডি করছেন এবং তারা নতুন করে তত্ত্ব দিয়েছেন। এর মধ্যে একজন প্রখ্যাত সায়েন্টিস্ট রাদারফোর্ড, তিনি প্রথমতে 1902 সালে আলফা পার্টিকেল ইনভেনশন করেন। আলফা পার্টিকেলকে তিনি বলেন যে এটা একটা পজিটিভলি চার্জড নিউক্লিয়াস। তারপরে সেই 1909 সালে এই আলফা পার্টিকেল ইউজ করে উনি একটা এক্সপেরিমেন্ট পরিচালনা করেন। তার সেই এক্সপেরিমেন্টের অবজেক্টিভ ছিল গোল্ড অ্যাটমের কম্পোজিশন ইনভেস্টিগেট করা, অর্থাৎ গোল্ড অ্যাটমের মধ্যে কি আছে, ইনসাইড দ্য গোল্ড অ্যাটম হোয়াট আর দ্য কম্পোজিশন, সেগুলাকে ফাইন্ড আউট করা। তো তিনি এবং তার দুজন স্টুডেন্ট, একজনের নাম গাইগার আর একজনের নাম মার্সডেন, এই দুজন পিএইচডি স্টুডেন্টের সাথে 1909 সালে একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করেন, যে ডিজাইনটায় রাদারফোর্ড আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট নামে পরিচিত। সে এক্সপেরিমেন্টে তিনি প্রথমে একটা ভ্যাকুয়াম চেম্বার প্লেস করেন। এই ভ্যাকুয়াম চেম্বারের মধ্যে আলফা সোর্স মানে এমন একটা রেডিও আইসোটোপ প্লেস করা হয় যেখান থেকে আলফা রেডিয়েশন এমিট করতে পারে। তার সামনে রাখা হয় একটা গোল্ড ফয়েল, খুবই থিন গোল্ড ফয়েল। এই আলফা পার্টিকেল গোল্ড ফয়েলে হিট করার পরে ওইখান থেকে ডিফ্লেক্ট করে অথবা রিবাউন্ড করে অথবা স্ক্যাটার্ড হয়। এগুলাকে একটা জিঙ্ক সালফাইড ডিটেক্টর দিয়ে ডিফারেন্ট অ্যাঙ্গেলে উনি এটা চেক ইনভেস্টিগেট করে দেখেন।
তো তার এক্সপেরিমেন্টে এই ডায়াগ্রাম থেকে দেখা যাচ্ছে যে এটা একটা গোল্ড নিউক্লিয়াসের বাউন্ডারি, আলফা পার্টিকেল থ্রো করা হয়েছে, এটা নিউক্লিয়াসের পজিটিভ চার্জ ডিস্ট্রিবিউশন, পজিটিভ চার্জেস আর হিয়ার। সো এখান থেকে যখন আলফা থ্রো করা হলো, হিউজ নাম্বার অফ আলফা আর বিং থ্রোন, যেগুলা খুব কাছে গিয়েছে সেগুলা রিবাউন্ড করছে, রিপালশন হয়েছে। যত বেশি কাছে গেছে তত বেশি ডিফ্লেকশন হয়েছে, আর যত দূরে ছিল তত স্মলার ডিফ্লেকশন হয়েছে। এবং এখান থেকে যদি দেখা যাচ্ছে 1 2 3 4 5 6 7 আলফা পার্টিকেল পাঠানো হয়েছে, তার মধ্যে একটা সিঙ্গেল আলফা রিবাউন্ড ব্যাক, আর এই দুইটা আলফা একটু বেশি ডিফ্লেকশন হয়েছে, আর এইগুলা ক্রস মার্ক গুলা ভেরি স্মল ডিফ্লেকশন। That means most of the alpha passes through the nucleus almost without deflection. So এটা দিয়ে কি অবজারভেশন আসে? অবজারভেশন আসে আলফা পার্টিকেল, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল যেহেতু স্ট্রেট ফরওয়ার্ড পাস করে, তার মানে ডেফিনেটলি আলফার মধ্যে হিউজ এমটি স্পেস আছে। আবার a few alpha particles are deflected from their path but continue through the gold foil. অর্থাৎ এগুলা একটু বেশি অ্যাঙ্গেলে ডিফ্লেক্ট করে। তো সেটা রিজন কি হতে পারে? পজিটিভ চার্জ উইদিন দ্য ফয়েল রিপেলস পজিটিভলি চার্জ আলফা পার্টিকেল। অর্থাৎ যে আলফা পার্টিকেলটা ট্রাভেল করতেছিল, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ এইটাকে রিপেল করেছে। দ্যাটস দ্য রিজন। এরপরের অবজারভেশন এবং কনক্লুশনে পাওয়া যায় যে very few alpha particle rebounded back, পিছনের দিকে চলে আসে। তার মানে ডেফিনেটলি সাইজ অফ নিউক্লিয়াস ইজ ভেরি স্মল না হলে যে হেড অন কলিশন হবে, হেড অন যদি এটা বড় হলে তো ডেফিনেটলি হিউজ নাম্বার রিবাউন্ড করতো। নিউক্লিয়াসটা খুব স্মল সাইজ হওয়ার কারণে স্মল নাম্বার অফ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড ব্যাক, এবং most of the mass is concentrated at the central nucleus, as well as the charge is also concentrated at the central nucleus. তো তাহলে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টের কনক্লুশনটা কি আসে? এই স্লাইডে দেখা যাচ্ছে যে সেন্টারে একটা নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসের সারাউন্ডিং এ ইলেকট্রন এভাবে অরবিট করতেছে। অর্থাৎ সেন্টারে আছে একটা পজিটিভলি চার্জ নিউক্লিয়াস, এই পজিটিভলি চার্জ নিউক্লিয়াসকে অরবিট করতেছে ইলেকট্রন, এবং সেন্ট্রাল নিউক্লিয়াসের সাইজ ভেরি স্মল কম্পেয়ার টু দ্য সাইজ অফ দ্য অ্যাটম। এখানে এই সলিড পার্টিকেল গুলা দিয়ে প্রোটন, নিউট্রন এগুলা মেনশন করা হয়েছে, কিন্তু রাদারফোর্ড এগুলা প্রোটন নিউট্রন হিসেবে উনি এটাকে আইডেন্টিফাই করতে ব্যর্থ হয়েছিলেন। উনি বলেছিলেন যে নিউক্লিয়াসে শুধুমাত্র পজিটিভ চার্জ আছে আর ইলেকট্রন গুলা অরবিটে মুভ করে। The electrons revolve around the nucleus with very high speed in circular paths, which is called orbits.
Electrons and nucleus being a densely concentrated mass of positively charged particles are held together by a strong electrostatic force of attraction. রাদারফোর্ড এক্সপেরিমেন্টের কিছু লিমিটেশন ছিল, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট লিমিটেশন ছিল ম্যাক্সওয়েল উনি বলেছিলেন যে চার্জ পার্টিকেল যখন অ্যাক্সিলারেট করে তখন সেখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করে। সো এখানে যখন ইলেকট্রন নিউক্লিয়াসের সারাউন্ডিং এ যখন মুভ করতেছে, ইলেকট্রনের চার্জ নেগেটিভ এবং এই মোশনের জন্য তার একটা অ্যাক্সিলারেশন আছে, তাহলে ইলেকট্রন আছে চার্জ পার্টিকেলের অ্যাক্সিলারেশন, তো এখান থেকে রেডিয়েশন এমিট করার কথা। তাহলে এই রেডিয়েশনের এনার্জি সোর্স কি হবে? অ্যাকর্ডিং টু রাদারফোর্ড এটা তাহলে আস্তে আস্তে রেডিয়াসটা ডিক্রিজ করতে থাকবে, রেডিয়াস শিঙ্ক করতে করতে একসময় এটা নিউক্লিয়াসে হিট করার কথা, কিন্তু সেটা হচ্ছে না। So Rutherford proposed that the electrons revolve around the nucleus in fixed path called the orbits. So Rutherford model was not in accordance with the Maxwell theory and could not explain stability of an atom. কিন্তু এই যে ম্যাক্সওয়েলের যে থিওরি সেটা রাদারফোর্ড এক্সপ্লেইন করতে পারেন না, এবং একটা স্টেবল এলিমেন্টের যে কন্ডিশন সেটা এক্সপ্লেইন করতে তিনি ব্যর্থ হয়েছেন। রাদারফোর্ড ইলেকট্রনের ডিস্ট্রিবিউশন সম্পর্কেও কোনো ইনফরমেশন দিতে পারেন নাই, এবং উনি নিউটনের এক্সিস্টেন্স সম্পর্কেও কিছু বলতে পারেন নাই। এই যে থিওরিগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম, থমসনস পাম্পুডিং মডেল, রাদারফোর্ড মডেল, এগুলা কমপ্লিটলি অ্যাকুরেট না, ইনঅ্যাকুরেট হলেও এগুলার উপরে বেস করেই পরবর্তীতে কোয়ান্টাম মেকানিক্স ডেভেলপ হয়েছে এবং এই অ্যাটমিক স্ট্রাকচারের ডিটেল ইনফরমেশন পরবর্তীতে পাওয়া গেছে। এখন দেখা যাক রাদারফোর্ড স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের যে ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস সেটা কি ছিল। এই এখানে যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা প্রথমে একটু ব্যাখ্যা করি। এই লাইনটা দিয়ে বোঝানো হয়েছে মোশন অফ দ্য আলফা পার্টিকেল, আর এখানে আছে গোল্ড নিউক্লিয়াসের পজিশন। Z1e হচ্ছে চার্জ অফ আলফা পার্টিকেল, আর Z2e হচ্ছে চার্জ অফ গোল্ড অ্যাটম, Z2e। তো আলফা পার্টিকেল যদি v নট স্পিডে মুভ করে তাহলে নিউক্লিয়াস গোল্ড নিউক্লিয়াসের থেকে তার স্মলেস্ট ডিস্টেন্স হচ্ছে b, যেটাকে বলা হয় ইম্প্যাক্ট প্যারামিটার অথবা ক্লোজেস্ট ডিস্টেন্স অফ ক্লোজেস্ট অ্যাপ্রোচ। এবং এখানে যে কার্ভ পাথটা হয়ে গেছে এই পাথের থেকে তার যে রেডিয়াল ডিস্টেন্স সেন্টার থেকে সেটা r, আর এটা ইনিশিয়াল ডিস্টেন্স ডিরেকশন অফ ডিফ্লেকশন ছিল এই অ্যাকর্ডিং টু অ্যালং দিস অ্যারো, এবং তার ডিফ্লেকশন আছে থিটা ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এই যে থিটা, যেটাকে আমরা স্ক্যাটারিং অ্যাঙ্গেল বলতেছি, এটার সাথে ইম্প্যাক্ট প্যারামিটার একটা রিলেশনশিপ ডেভেলপ করার চেষ্টা করব। আমাদের প্রপোজ যেটা ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে b equal to Z1 Z2e square divided by 8 pi epsilon naught into k for kinetic energy half mv square into cot theta by 2. এখন এই এখান থেকে দেখা যায় যে যখন b স্মল হবে তখন আরো স্মল হবে, আর স্মল হলে কুলাম্ব ফোর্স হচ্ছে F equal to k q1 q2 divided by r square। আর যত স্মল হবে ফোর্স তত ইনক্রিজ করবে, আর ফোর্স যত ইনক্রিজ করবে অ্যাঙ্গেল স্ক্যাটারিং অ্যাঙ্গেল তত ইনক্রিজ করবে, অ্যাঙ্গেল তত বাড়তে থাকবে। এখন এটা আমরা ডিটেইল অ্যানালাইসিস করি। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এর ভ্যারিয়েশনটা ফলো করা হয় ইনভার্স স্কয়ার ল। চার্জ থেকে যত ডিসটেন্স বাড়বে ফোর্স তত কমবে। তো the impact parameter b is the minimum distance to which, যেটা একটু আগে আমি বললাম, to which the alpha particle should approach, theta scattering angle। তাহলে এখানে ইনিশিয়াল ডিরেকশন যেদিকে ছিল তার যদি আমরা মোমেন্টাম চেঞ্জ কনসিডার করি তাহলে দেখব যে আমরা ইনিশিয়াল মোমেন্টাম ছিল, আমি একটু প্রিভিয়াস স্লাইডে যাই,
ইনিশিয়াল মোমেন্টাম ছিল এই ডিরেকশনে এবং ফাইনাল মোমেন্টামটা এসছে এই ডিরেকশনে, অর্থাৎ তাদের একটা রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম এসছে। সেই মোমেন্টামের কারণে একটা ফোর্স ডেভেলপ হবে। তো এই চেঞ্জ ইন মোমেন্টাম del p, that is the difference of the final momentum of the alpha minus initial momentum of the alpha, that is the summation over force into dt. এই ফোর্সটা হচ্ছে কুলাম্ব ফোর্স, যেটা একটু আগে বলেছি, k q of alpha into q of gold divided by r square. এখন আমরা যদি এই কনসেপ্টটাকে ইলাস্টিক কলিশন কনসিডার করি, অর্থাৎ কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ থাকে তাহলে এক ধরনের অ্যানালাইসিস হবে, আর কাইনেটিক এনার্জি কনজার্ভ না থাকলে আরেক ধরনের অ্যানালাইসিস হবে। তো কাইনেটিক এনার্জি যদি কনজার্ভ ধরি তাহলে আলফা পার্টিকেল কলিশনের আগে যে মোমেন্টাম হবে, আফটার কলিশন সেম মোমেন্টামই থাকবে। আলফা বিফোর কলিশন, আফটার কলিশন। সেক্ষেত্রে আমাকে দুটাকে যদি এমভি কনসিডার করি তাহলে আমাদের P2 মাইনাস P1 অর্থাৎ যেটা del P মোমেন্টাম চেঞ্জ বললাম, সেটা তাহলে আমাদের কি দাঁড়ায়, mv মাইনাস মাইনাস mv। একটা মাইনাস হলো কারণ ডিরেকশনটা চেঞ্জ হয়ে যায়, যদি অপোজিট হয় তাহলে মাইনাস হয়ে 2mv হবে, আর যদি অপোজিট না হয়ে এভাবে ডিফ্লেক্ট করে তখন আমাদেরকে এই অ্যাঙ্গেলগুলো কনসিডার করে ক্যালকুলেশন করতে হবে। এই ডায়াগ্রামে আমাদের ডিফ্লেকশনটা দেখানো আছে। এটা হলো ইনিশিয়াল পাথ অফ দা আলফা পার্টিকেল অর্থাৎ মোমেন্টাম p1, এটা ফাইনাল পাথ অফ দা আলফা পার্টিকেল অর্থাৎ ফাইনাল মোমেন্টাম, এবং এই দুটার চেঞ্জটা দেখানো হবে এই ডিরেকশনে, যেটা পরের স্লাইডে দেখানো ড্রয়িং মেনশন করা হয়েছে। তো এখানে যদি আমরা সাইন রুল অ্যাপ্লাই করি তখন আমরা দেখব, আমি একটু প্রিভিয়াস স্লাইডে আবার যাই, এই স্লাইডে এই মোমেন্টাম চেঞ্জটা ক্লিয়ার হবে। এটা হলো ইনিশিয়াল মোমেন্টাম আর এটা ফাইনাল মোমেন্টাম, এবং এটা হলো চেঞ্জ ইন মোমেন্টাম ডেল্টা পি, অর্থাৎ এই ইনিশিয়াল পাথ, এটা ডিফ্লেক্টেড পাথ, এই ডিরেকশন হবে চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে এইখানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল ফলো করি, এই অ্যাঙ্গেলগুলো একটু ডিসক্রাইব করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে স্ক্যাটার্ড অ্যাঙ্গেল, তাহলে এটা হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। এখানে যদি আমি একটা সেন্টার দিয়ে লাইন ড্র করি, আমার এই পোর্শনটা হবে পাই মাইনাস থেটা বাই 2, সিমিলারলি এই পোর্শনের অ্যাঙ্গেলটা হবে পাই মাইনাস থেটা বাই 2। আর এটা হচ্ছে আরেকটা প্লেনে যদি নরমাল ড্র করি সেটা হলো ফোর্স থেকে অ্যাঙ্গেল হবে ফাই। সো আমরা এখন যদি সাইন রুল অ্যাপ্লাই করি, সাইন রুল অ্যাপ্লাই করলে দেখবো ডেল্টা পি চেঞ্জ ইন মোমেন্টাম ডিভাইড বাই সাইন থেটা ইকুয়াল টু mv মাইনাস সাইন পাই মাইনাস থেটা বাই 2। বাট আমরা জানি সাইন পাই মাইনাস থেটা বাই 2 ইকুয়াল টু কস থেটা বাই 2, এবং সাইন থেটাকে আমরা 2 সাইন এ কস এ এভাবে আমরা ডিভাইড করতে পারি। সাইন 2a ইকুয়াল টু 2 সাইন এ কস এ, সেভাবে করে যদি এটাকে সাইন থেটাকে স্প্লিট করি তাহলে আমরা পাবো 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। এখান থেকে যদি আমরা এই ফিগারটাকে যদি এখানে প্লেস করি এবং যদি সিম্পলিফাই করি তাহলে আমরা ফাইনালি চেঞ্জ ইন মোমেন্টাম পাবো 2mv ইনটু সাইন থেটা বাই 2। এখন এখানে যে ইম্পালস, যেটাকে বলা হয় ফোর্স টাইমস ফোর্স ইনটু ডিটি, দ্য সামেশন ওভার ফোর্স ইনটু ডিটি, ইম্পালস এবং মোমেন্টাম চেঞ্জের ডিরেকশন সেম। সেক্ষেত্রে আমরা যদি টোটাল ইম্পালস বের করার চেষ্টা করি তখন দেখব এফ ডিটি হচ্ছে এফ কস ফাই ডিটি। Phi is the instantaneous angle between F and del P along the path of the alpha particle, যেটা ইকুয়েশন নাম্বার 25 এবং ইকুয়েশন 26 এখানে এগুলা মেনশন করা আছে। সো টোটাল মোমেন্টাম চেঞ্জ আসবে 2mv sin theta by 2 ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার টাইমের লিমিট দেওয়া আছে -∞ থেকে +∞ f cos phi dt।
টাইম এখন যদি এই টাইমের লিমিটকে যদি আমরা অ্যাঙ্গেলের লিমিটে কনভার্ট করতে চাই তাহলে ডিটি কে আমরা মেনশন করতে পারি ডিটি ইকুয়াল টু ডিটি বাই ডি ফাই মাল্টিপ্লাইড বাই ডি ফাই এবং অ্যাঙ্গেল ভেরিয়েশন মাইনাস পাই মাইনাস থিটা বাই 2 থেকে প্লাস পাই মাইনাস থিটা বাই 2। এখানে এই ডি ফাই বাই ডিটি এটাকে আমরা অ্যাঙ্গুলার স্পিড ওমেগা হিসেবে মেনশন করতে পারি। তাহলে আমাদের ফাইনাল ইকুয়েশনটা এই ফর্মে চলে আসবে। The electric force exerted by the nucleus of an alpha particle acts along the radius vector joining them, so there is no torque on alpha particle and its angular momentum m omega r square is constant. সুতরাং এই অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট ধরলে আমরা এটাকে ফাইনালি এম অ্যাঙ্গুলার মোমেন্টামকে এম ভি বি বলতে পারি। লিনিয়ার মোমেন্টাম হচ্ছে এম ভি আর অ্যাঙ্গুলার মোমেন্টাম আসছে এম ওমেগা আর স্কয়ার, অর্থাৎ এম ভি বি, যেখানে ভি হচ্ছে ওমেগা আর। তাহলে এম ওমেগা স্কয়ার আর ইকুয়াল টু এম ভি আর, আর যদি বি এর ইকুয়াল হয় তখন এটা হবে এম ভি বি। Therefore আমরা এই ইকুয়েশন থেকে যদি রিঅ্যারেঞ্জ করি এই ইকুয়েশনটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা দেখব ডিটি বাই ডি ফাই ইকুয়াল টু আর স্কয়ার বাই ভিবি। এখানে এম এম বোথ সাইডে ক্যান্সেল হয়ে যায়। সুতরাং আমাদের আগের ইকুয়েশনে এই লিমিটিং যে ইকুয়েশন ছিল সেখানে ডিটি বাই ডি ফাই কে আমরা আর স্কয়ার বাই ভিবি প্লেস করতে পারি এবং অ্যাঙ্গেলের লিমিট মাইনাস পাই মাইনাস থিটা বাই 2 থেকে প্লাস পাই মাইনাস থিটা বাই 2 ইউজ করলে আমরা এটার ফাইনাল সলিউশনটা বের করতে পারবো। এখানে একটা পয়েন্ট মেনশন করে রাখি, যেটাকে আমরা এর আগে চার্জ অফ আলফা পার্টিকেল বলতেছিলাম Z1e, অ্যাকচুয়ালি আলফা পার্টিকেলের মধ্যে দুইটা প্রোটন থাকে, সো আমরা এটাকে বলতে পারি 2e। সুতরাং আমাদের কুলাম্ব ফোর্স যেটা নরমালি হয় 1/4 পাই এপসাইলন নট কিউ আলফা ইনটু কিউ অফ গোল্ড, সেখানে কিউ আলফাকে যদি আমরা 2e মেনশন করি এবং কিউ গোল্ডকে যদি ZE মেনশন করি তাহলে আমাদের কুলাম্ব ফোর্সটা আসে F equal to 1/4 পাই এপসাইলন নট 2 into ZE স্কয়ার বাই R স্কয়ার। সো সেই ফ্যাক্টরটাকে এখানে প্লেস করলাম। প্লেস করে আমরা যদি ফার্দার সিম্পলিফাই করি তাহলে আমরা ফাইনালি এই sin থিটা বাই 2 ডিভাইড বাই cos থিটা বাই 2 লিমিট বসানোর পরে এই ইন্টিগ্রেশনে এটাই আসে 2 cos থিটা বাই 2, সেটাকে ডিভাইড করলে পাবো cot থিটা বাই 2 এবং cot থিটা বাই 2 হবে 2 পাই এপসিলন নট m v স্কয়ার v ইনটু z বাই e স্কয়ার। তোমরা এই সিম্পল ইন্টিগ্রেশনটা করে দেখতে পারো। এখানে ইন্টিগ্রেশন cos phi কে ইন্টিগ্রেশন করলে আসে মাইনাস sin phi, তারপরে মাইনাস sin phi এর পরিবর্তে যদি এই লিমিটগুলো বসানো হয় তখন ফাইনালি এই phi এর পরিবর্তে অ্যাঙ্গেল বসানোর পরে এটা cos phi বাই 2 আসে। তাহলে আমাদের এখান থেকে চলে আসছে যে হোয়াটস দ্য রিলেশন বিটুইন স্ক্যাটারিং অ্যাঙ্গেল এন্ড ইমপ্যাক্ট প্যারামিটার। Impact parameter B equal to ZE square divided by impact parameter কে যদি আমরা সাবজেক্ট করি তাহলে আমরা দেখব impact parameter equal to ZE square into cot theta by 2 divided by 2 pi epsilon naught m
ভি স্কোয়ার। যেখানে জেড হচ্ছে গোল্ড অ্যাটমের positive charge and number by atomic number. It is more convenient to specify the alpha particle kinetic energy instead of its mass and velocity separately. With this substitution, এই যে mv স্কয়ার যেটা আসছে এটাকে যদি আমরা কাইনেটিক এনার্জিতে কনভার্ট করি, যেখানে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ mv স্কয়ার, সো আমাদের ফাইনাল ফর্মটা আসবে স্ক্যাটারিং অ্যাঙ্গেল cot theta by 2 4 pi epsilon naught ke divided by z e square into b. কোন টেক্সট বইয়ে cot theta কে cot theta ক্যালকুলেশন না করে tan theta by 2 করছে, দ্যাট ইজ অলসো কারেক্ট। tan theta করলে এই এক্সপ্রেশনটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমরা অ্যানালাইসিস করব প্রবাবিলিটি অফ স্ক্যাটারিং, অর্থাৎ আলফা পার্টিকেল যে গোল্ড অ্যাটমের সাথে কলিশন হবে, স্ক্যাটারিং হবে, তার প্রবাবিলিটি ফ্যাক্টরটা, মানে হাউ মেনি আলফা উইল স্ট্রাইক পার ইউনিট এরিয়া। So impact parameter B gets expanded into a circular area pi b naught square, which is called the area of cross section. এখানে সেটাকে এই একটা সার্কুলার স্পেস দিয়ে মেনশন করা আছে, এবং এই ক্রস সেকশন কে সিগমা দিয়ে এক্সপ্রেস করা হয়। জেনারেলি এটা pi b square enters into relation for probability for particle being scattered by a nucleus. So this area, this cross section sigma equal to pi nt z1 z2 e square divided by 8 pi epsilon naught k whole square into cot square theta by 2. এখানে small n হচ্ছে number of scattering nuclei per unit area, আর t হচ্ছে thickness of gold foil. Within the cross sectional area, the scattering angle will be theta naught. In actual experiment, a detector is positioned from theta to d theta, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল যেটা আছে সেই অ্যাঙ্গেলের থিটা থেকে d theta পরিমাণ যদি স্ক্যাটার ডিটেক্টরের পজিশন শিফট করা হয়, তাহলে নাম্বার অফ আলফা কোলাইডিং উইথ দ্য গোল্ড নিউক্লিয়াস চেঞ্জ হবে বাই এ ফ্যাক্টর। এখন তাহলে টোটাল নাম্বার অফ পার্টিকেল স্ক্যাটার্ড পার ইউনিট এরিয়া আমরা ক্যালকুলেশন করে দেখি যে n theta equal to ni into nt divided by 60 into e square divided by 4 pi epsilon naught whole square into z1 square z2 square divided by r square kinetic energy square sin to the power 4 theta by 2. এখানে ni হচ্ছে টোটাল নাম্বার অফ ইনসিডেন্ট পার্টিকেল and k হচ্ছে kinetic energy, r is the angular width of the detector. তো ফাইনালি একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা সলভ করা যায়। এখানে কাইনেটিক এনার্জি দেওয়া আছে। প্রথমে প্রবলেমটা কি, an alpha particle of energy 2 into 10 to the power minus 13 joule is scattered by an aluminum atom through an angle of 90 degree. Calculate distance of closest approach. অর্থাৎ আমাদেরকে এখান থেকে b ক্যালকুলেশন করতে হবে। আমরা জানি cot theta by 2 equal to 4 pi epsilon naught kinetic energy into b divided by z e square. এখানে z হচ্ছে অ্যালুমিনিয়ামের চার্জ 13, b 1.5, এটা আমরা ক্যালকুলেশন করে বের করতে চাই। অ্যানসারটা আমি এখানে দিয়ে রেখেছি কম্পেয়ার করার জন্য, এই ফ্যাক্টরটাই বের করতে হবে। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার। তো ক্যালকুলেশন করে দেখা যাক কি আসে। থিটার ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে 90 ডিগ্রি, কাইনেটিক এনার্জির ভ্যালু দেওয়া আছে 2 into 10 to the power minus 13 জুল, z এর ভ্যালু দেওয়া আছে 13, চার্জ অফ ইলেকট্রন আমরা জানি 1.6 into 10 to the power minus 19, এপসিলন এর ভ্যালু এটা হবে 8.85 into 10 to the power minus 12 ফ্যারাড পার মিটার। তো এই সব ভ্যালুগুলো যদি আমরা এই ইকুয়েশনে ইউজ করি, তো ফাইনালি এখান থেকে আমরা b সলভ করতে পারবো। b equal to z e square into cot theta by 2 divided by 4 pi epsilon naught ke। এটা সলভ করলে আমরা এটা পাই, b হবে 1.5 into 10 to the power minus 14 মিটার। তাহলে এই যে ডিস্টেন্স, দিস ইজ অলমোস্ট
the intermolecular spacing অর্থাৎ একটা অ্যালুমিনিয়াম ফয়েল যদি নিয়ে এক্সপেরিমেন্টটা করা হয় তাহলে একটা অ্যালুমিনিয়াম অ্যাটম থেকে আরেকটা অ্যালুমিনিয়াম অ্যাটমের যে এভারেজ স্পেসিং সেটা চলে আসে আমাদের এই 1.5 × 10⁻⁻14 মিটার। সো আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকে আমরা একটা আইডিয়া পাই, ইন্টারমলিকুলার স্পেসিং সম্পর্কে আইডিয়া পাই। এরপরে আমরা আইডিয়া পেয়েছি সেন্ট্রাল নিউক্লিয়াস ইজ পজিটিভলি চার্জড। আমরা আইডিয়া পেয়েছি most of the mass and charge are concentrated at the center of the nucleus. Nucleus is center a massive charge concentrated. Most of the space of atom is empty or মধ্যে কিছুই নাই, ইলেকট্রন গুলা আছে অরবিটে। আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টের কিছু লিমিটেশন আছে, সেটা আমরা স্লাইডে আগে মেনশন করেছি। পরবর্তী অ্যাটমিক মডেলের যে বোর্ডস অ্যাটমিক মডেল সেগুলা রাদারফোর্ড মডেলের উপর বেস করে ফার্দার ডেভেলপ করা হয় এবং সেগুলা এই অ্যাটমিক স্ট্রাকচার সংক্রান্ত বিষয়ে আরো ডিটেইল অ্যানালাইসিস দিতে পারবে। এটা আমরা পরের লেকচারে ডিসকাস করব। এই ডিসকাশন যে বই দুটো আমরা রিফার করি সেটা হলো আর্থার বেইজারের কনসেপ্ট অফ মডার্ন ফিজিক্স এবং উইনার আরটি অ্যান্ড সেলস আরএল এর এলিমেন্ট অফ মডার্ন ফিজিক্স। সো তোমরা যদি এই দুটা বই ফলো করো তাহলে এই সংক্রান্ত বিষয়ে আরো ডিটেইল জানতে পারবে। আশা করি আজকের লেকচার তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। থ্যাঙ্কস টু অল। আজকের ক্লাস এখানে শেষ করি।